নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর আমাদের মূল আলোচ্য বিষয়, গতকাল আমরা চ্যানেলে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে ভারতবর্ষকে ইরান তো সেফ প্যাসেজ দেয়নি, এইটা সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজ হিসেবে ছড়িয়েছে এবং এই ঘটনাটাই আমরা আমাদের চ্যানেলেও দুদিন আগে বর্ণনা করে এক্সপ্লেন করে আপলোড করেছিলাম। তো ইরান ভারতকে সেফ প্যাসেজ দিয়েছে কিনা, সোশ্যাল মিডিয়াতে ফেক নিউজগুলো কিভাবে ছড়াচ্ছে এবং আজকে যুদ্ধের 15তম দিনে এক্স্যাক্ট আপডেট কি, যেটা থেকে পরবর্তীকালের কিছু অ্যাজাম্পশন করা যেতে পারে, এই তিনটে বিষয় নিয়েই আজকের এই ভিডিও মূল আমরা আলোচনা করব। তো চলুন পয়েন্ট বাই পয়েন্ট শুরু করে দিই। দেখুন, প্রথমেই আপনাদের আমি দেখিয়ে দিই যে ইউএনের একদম আর্টিকেল যে ইরান কনফার্ম সেফ প্যাসেজ টু ইন্ডিয়ান শিপস থ্রু স্ট্রেট অফ হরমুজ বিকজ ইন্ডিয়া ইজ আওয়ার ফ্রেন্ড। ইরান অফিসিয়ালি কনফার্ম করেছে যে কারণ ভারত আমাদের বন্ধু। আচ্ছা, আবার কেউ নতুন থাকলে বন্ধু মানে ভাই ভাই বন্ধু বন্ধু কুলেরাটি ওরম ভাববেন না। জিওপলিটিক্সে এরকম ফ্রেন্ড শব্দ ইউজ করা হয়, বাট প্রত্যেকটা দেশই নিজের প্রফিট দেখে। তো ভারতের প্রফিট এই মুহূর্তে ইরানের পাশ দিয়ে যাতে ভারতের তেল এবং গ্যাস আসতে পারে, ইরানের প্রফিট এই আন্তর্জাতিক অবস্থায় ভারতের মতো দেশ যারা পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র, তাদের সাপোর্ট পাওয়া আন্তর্জাতিক মহলে ইরানকে অনেকটা এগিয়ে থাকতে সাহায্য করবে। এবং ভারত এমন একটা দেশ যাদের চাবাহার পোর্টে ইরানে একটা বড় ইনভেস্টমেন্ট অলরেডি রয়েছে এবং বেশ কিছু ফিউচার প্ল্যান রয়েছে। তো দুটো দেশ এই কারণেই নিজেদের বন্ধু বলছে, আর অন্য কোনো কারণ নেই। এটা প্রথমে ক্লিয়ার করে নিন এবং আবারও ক্লিয়ার করে নিন যে ইরান অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে যে ইন্ডিয়ান ভেসেলকে সেফ প্যাসেজ দেওয়া হচ্ছে। এবং আমি আপনাকে একটু ডিটেল বলে দিই, কে কনফার্ম করলো স্যার? কনফার্ম করেছেন ইরানের অ্যাম্বাসাডার, ইরানস অ্যাম্বাসাডার টু ইন্ডিয়া। ওনার থেকে বড় পোস্টে তো আপনি নেই, তাহলে ওনার কথাটাই অফিসিয়াল বলে মানুন। ওনার নাম কি স্যার? মোহাম্মদ ফাতা আলী। কবে কনফার্ম করেছেন? 13ই মার্চ, শুক্রবার, মানে গতকাল। ঠিক আছে, আমি ভিডিওটা বানিয়েছিলাম গত পরশুদিন, একদিন আগে। নির্দিষ্ট ইনফরমেশন ছিল তবেই বানিয়েছি। যখন সোশ্যাল মিডিয়ায় লোকজন ছড়াতে শুরু করলো, না 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 ভারতের জাহাজকে ছাড়েনি ইরান, সব এগুলো ফেক নিউজ ছড়াচ্ছে, তখন রিপোর্টাররা ওনাকে জিজ্ঞেস করেন। ঠিক আছে, তো রিপোর্টাররা ওনাকে যখন জিজ্ঞেস করেন, উনি তখন বলেন তেহরান উইল প্রোভাইড সেফ প্যাসেজ। ভারতকে তেহরান মানে ইরানের রাজধানী, জিওপলিটিক্সে তো রাজধানীর নাম দিয়ে দেশের পরিচয় হয়, সেফ প্যাসেজ দেবে। কোট আনকোট উনি কি বলেছেন? ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনারা কি সেফ প্যাসেজ দিচ্ছেন ইন্ডিয়াকে, কারণ 12 তারিখ সবাই জানতো যে হ্যাঁ ডক্টর জয়শঙ্কর 3 ফোনে খেলা ঘুরিয়ে দিয়েছে, যে ভিডিওটা এই চ্যানেলেও আমি করেছিলাম। 13 তারিখ মাঝখানে কিছু অ্যান্টি ন্যাশনাল এলিমেন্ট তারা খবর ছড়িয়ে দেয় যে না 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 এটা ফেক নিউজ। আপনারাও আমাদের চ্যানেলেও কমেন্ট করতে শুরু করেন, কি ডক্টর জয়শঙ্করের 3 ফোন কি হলো? তো এই আপনাদের মতো মানুষদের সন্দেহ নিরসনের জন্য সারা ভারতবর্ষে এই নিউজ ছড়িয়ে গেছে। এএনআই যখন জিজ্ঞেস করে সংবাদ সংস্থাগুলো, তখন উনি বলেন হ্যাঁ, বিকজ ইন্ডিয়া অ্যান্ড ইরান আর ফ্রেন্ডস, আমরা বন্ধু। ইউ ক্যান সি ইন দ্য ফিউচার, আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন, আই থিঙ্ক আফটার 2 or 3 আওয়ার্স। উনি গতকাল সন্ধেবেলা বলেন যে 2-3 ঘন্টার মধ্যে দেখতে পাবেন কাজ হয়ে গেছে। এবং অলরেডি ইয়েস, কাজ হয়েও গেছে। গ্যাসের ট্যাঙ্কার অলরেডি স্ট্রেট অফ হরমুজ পার করেও গেছে। দেখুন, একটা কথা আমি বলি, যারা এই চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন, এবার ইউটিউব যে কেউ দেখতে পারেন, আমি তো আটকাতে কাউকে পারি না। আমরা তো কোনো খবরের চ্যানেল নই, আমি তো সাংবাদিক নই যে টিআরপির জন্য যা হোক কিছু একটা বলে দেবো। আমি 1 দশকের ওপর সরকারি চাকরির জন্য ছেলে মেয়েদের পড়াই। আমাদের যে ইনস্টিটিউট, আমাদের ইনস্টিটিউটের নাম আড্ডা এডুকেশন। এটা সারা ভারতবর্ষের সবথেকে বড় অনলাইন ইনস্টিটিউট। আমাদের ভারতবর্ষের বিভিন্ন ভাষায় মোট 76খানা ইউটিউব চ্যানেল আছে। ঠিক আছে, রেল, এসএসসি, ব্যাংক, এই সমস্ত পরীক্ষার জন্য আমরা আড্ডা 24/7 নামে আমাদের সব আলাদা আলাদা সেগমেন্ট আছে। ইউপিএসসি মানে সিভিল সার্ভিস, যে পরীক্ষা দিয়ে ডক্টর জয়শঙ্করের টিমে
আমাদের ছাত্রছাত্রীরা চাকরিতে জয়েন করে আইএএস আইএফএস আইপিএস হিসেবে। এনএসএ অজিত দোভাল স্যারের টিমে আমাদের ছাত্রছাত্রীরা জয়েন করে। আমাদের সেই সেগমেন্টটার নাম স্টাডি আইকিউ। স্কিলের জন্য আমাদের সেগমেন্ট আছে, হিন্দিতে তার নাম প্রেপ ইনস্টা, আর বাংলায় তো স্কিল বাংলা। সিএ যারা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পড়ে সেই সব ছাত্রছাত্রীদের জন্য আমাদের যে আলাদা সেগমেন্ট তার নাম একাগ্রতা সিএ। এবং আমাদের যে অফলাইন সেন্টার তার নাম হচ্ছে কেরিয়ার পাওয়ার। ঠিক আছে, সবগুলো বলে দিলাম। তো এই টোটাল আলাদা আলাদা 5টা সেগমেন্ট মিলিয়ে আড্ডা এডুকেশন। তো আমরা টিচার দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, আমারও 10 বছরের ওপর হয়ে গেল সরকারি চাকরির জন্য পড়াচ্ছি। এই সমস্ত সাবজেক্ট আমাদের স্টুডেন্টদের জন্য পড়াতে হয়। কাজেই আমাদের প্রত্যেকটা কথা বলার আগে 10 বার ভাবতে হয়, রিসার্চ করতে হয়। আমাদের কন্টেন্ট টিম বসে আছে পিছনে, কারণ আমাদের স্টুডেন্টরা এই পয়েন্টগুলোকে নোট ডাউন করে ওরা ইউপিএসসি ডাব্লিউবিসিএস যে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে সেখানে লিখবে, তার উপর ভিত্তি করে ওদের সরকারি চাকরি হবে। এবং চাকরির সাফল্যের বিচারে আমি একটু এই ফাঁকে আমার স্টুডেন্টদের আমাদের আড্ডা 24/7 আড্ডা এডুকেশন, স্টাডি আইকিউ, প্রেপ ইনস্টা, কেরিয়ার পাওয়ার, একাগ্রতা সিএ, আমাদের যত আলাদা আলাদা সেগমেন্ট, সব জায়গার সাকসেসফুল স্টুডেন্টদের নিয়ে আমি গর্বিত। একজন শিক্ষক স্টুডেন্ট ছাড়া আর কাকে নিয়েই গর্বিত হবে। তো আপনাদের বলছিলাম ডক্টর জয়শঙ্কর এবং এনএসএ অজিত দোভাল স্যারের টিমে পিএমওতে আমাদের ছাত্রছাত্রীরা যাওয়ার জন্য প্রথম স্টেপ রেখেছে। এরা অনেক সিনিয়র হবে, আস্তে আস্তে বড় দায়িত্বে যাবে। এবছরে কেবল 200-র ওপর স্টুডেন্ট ইউপিএসসিতে, যেটা সারা ভারতবর্ষের সিভিল সার্ভিস, আমাদের ইনস্টিটিউট থেকে সিলেক্টেড হয়েছে। র্যাঙ্ক 4 আমাদের ইনস্টিটিউট থেকে রয়েছে, আর টোটাল 200-র ওপর সব যারা পরের দিকে র্যাঙ্ক করেছে, যারা ফাইনালি চাকরি পেয়েছে। ঠিক আছে, কয়েকদিন আগে আমাদের নার্সিংয়ের এএনএম-জিএনএম এর রেজাল্ট এসেছিল। তো কোনো চাকরির পরীক্ষা সরকারির রেজাল্ট বেরোলে জানবেন মোটামুটি সব থেকে ওপরের দিকে সাকসেস রেশিওতে আমাদের ইনস্টিটিউটের স্টুডেন্টরাই থাকে এএনএম-জিএনএম এর। ঠিক আছে, এ তো একটা ছবি দেখাচ্ছি, এরকম ঘর ভর্তি সবাই বসে আছে। তো আমরা চাইলেও আপনাকে ভুল তথ্য দিতে পারবো না। ঠিক আছে, তো ব্রেকিং নিউজ ইত্যাদি আমাদের কাজ নয়, ইন্টারন্যাশনাল রিলেশনটা পড়ানো আমার কাজ। তো ভরসা রাখতে পারেন, একজন শিক্ষকের থেকে শুনছেন, সাংবাদিকের থেকে শুনছেন না। এবার আমি আগে কয়েকটা জিনিস, তাহলে প্রথম কথা আমরা যেটা দেখলাম ভিডিওর প্রথম অংশে, যে ভারতবর্ষকে সেফ প্যাসেজ ইরান দিয়েছে কিনা। ইয়েস, ফেক নিউজ ছড়ানো লোকদের সংখ্যা এমন বেশি হয়ে গেছে যে লোক আসল নিউজটাকে ভাবছে ফেক। তো যাই হোক, আমাদের এই মিস ইনফরমেশনের যুগে এবার ভিডিওর সেকেন্ড পার্টে আমি আসছি। আমাদের তো এক্স্যাক্ট ইনফরমেশনটা পেতে হবে। আমরা যারা ঠিক তথ্যটা জানতে চাই, কি করে পাবো? আমি আপনাকে 3-4টে উপায় দেখিয়ে দিচ্ছি, যেভাবে আমরাও রিসার্চ করি টিচাররা। প্রথম কথা দেখুন, আমি আপনাদের জন্যই এটা স্ক্রিনশট নিয়ে এসেছি। চ্যাট জিপিটি আছে, গুগল জেমিনি আছে, গ্রোক আছে, যে সমস্ত এআই প্ল্যাটফর্মগুলো রয়েছে যেখানে ডিপ রিসার্চ করা যায়। ঠিক আছে, প্রচুর আস্তে আস্তে তৈরি হচ্ছে। তো আমি চ্যাট জিপিটিতে গিয়ে জাস্ট লিখেছি, ইজ ইট ফেক নিউজ দ্যাট ইরান অ্যালাউস ইন্ডিয়ান শিপ সেফ প্যাসেজ, আপনাকে দেখানোর জন্য। চ্যাট জিপিটি সঙ্গে সঙ্গে আমায় কি লিখে দিচ্ছে, নো ইট ইজ নট ফেক নিউজ, থ্রু রিপোর্টস হ্যাভ বিন কনফ্লিক্টিং ওভার দ্য পাস্ট ফিউ ডেজ। লাস্ট কয়েকদিন এরকম ভুলভাল কনফ্লিক্টিং খবর আসছিল। অ্যাজ অফ 14ই মার্চ 2026 বোথ ইরানিয়ান অ্যান্ড ইন্ডিয়ান অফিসিয়ালস হ্যাভ কনফার্মড, ভারত এবং ইরান দুই তরফের অফিসাররা কনফার্ম করেছে। তো আপনি এইভাবে চ্যাট জিপিটি বা ইত্যাদি প্ল্যাটফর্মের সাহায্য নিয়ে আপনার মনে কখনো কোনো প্রশ্ন এলো, এই ফেসবুকে হোয়াটসঅ্যাপে যে যা পারে পাঠিয়ে দেয়, ওইগুলো কি আর ইনফরমেশনের জায়গা? তো ওই সবের ওপর বিশ্বাস করবেন না একদম। ঠিক আছে, তো আজ থেকে আপনারা এই ধরনের জিনিস ইউজ করবেন নিজেরা, আমার ওপর ভরসা করে থাকবেন কেন, নিজেরাই সার্চ করবেন, নিজেরা জানবেন, জ্ঞান বাড়াবেন। নেক্সট দেখুন, আমি ওকে ওইটুকু লিখেছি, ও আমাকে আরো পুরো ব্যাখ্যা দিয়ে দিয়েছে যে মোহাম্মদ ফাতালি উনি জানিয়েছেন 14ই মার্চ, যেটা আমরা আগেই দেখিয়ে দিলাম। চ্যাট জিপিটি আমাকে তারপর পুরো লিখে দিয়েছে যে শিবালিক আর নন্দা দেবী দুটো জাহাজ ক্যারিয়ার যারা এলপিজি নিয়ে আসছে, ঠিক আছে, 14ই মার্চ সাকসেসফুলি ক্রস করে গেছে।
স্ট্রেট অফ হরমুজ, এবং গুজরাটের দিকে এরা আসছে, অলরেডি ক্রস করে গেছে। এবং যারা কালকের ভিডিওতে বলছিলেন ডক্টর জয়শঙ্করের 3 ফোনে খেলা ঘুরলো, আরে সত্যি তাই হয়েছে বলে না বলেছি? দেখুন চ্যাট জিপিটি আমাকে দিয়ে দিচ্ছে যে এইটা ঘটেছে কারণ ডক্টর জয়শঙ্কর আর মিস্টার আরাকচি, যিনি ইরানের ফরেন মিনিস্টার, তাদের কথোপকথনের ফলে। এবার ইয়েস, এটাই কি পার্মানেন্ট? আপনারা আবার অনেকে, বাংলাদেশের লোকজনই হবে বেশি নিশ্চয়ই, না হলে আর এরকম কম বোঝা লোকজন আমাদের ভারতে হবে না, বাংলাদেশেও সবাই নয়, বাংলাদেশে কিছু পার্সেন্টেজই হবে। আপনি তো কাল বললেন আমেরিকা জিতছে, আজ কি করে ইরান হয়ে গেল? আরে এটা যুদ্ধ, তো সিচুয়েশনটা হাইলি ভোলাটাইল, এটা তো বুঝতে হবে আপনাকে। ধরুন ইরান ইন্ডিয়ার পুরো ডিল হয়ে গেছে যে একের পর এক জাহাজ আমাদের ওখান দিয়ে চলে আসবে, এরপর আমেরিকা 2 ঘন্টা পরেই ইরানে মারাত্মক অ্যাটাক করতে শুরু করে দিয়েছে, স্ট্রেট অফ হরমুজে আমেরিকান নেভি চলে এসছে, তো ইরানও তো ইমিডিয়েটলি 2 ঘন্টা পর স্ট্রেট অফ হরমুজে মিসাইল ছুটতে শুরু করে দেবে আমেরিকান নেভিকে আটকানোর জন্য। তখন হয়তো একটা ইন্ডিয়ান শিপ আসছে, ইরান কি বলবে? ভাই সাইডে সাইডে। নাকি ও বলবে আমাদের এগ্রিমেন্ট হয়ে গেছে, বাংলাদেশ থেকে স্কিল বাংলা চ্যানেলে অনেক দর্শক দেখছে, তো আগে ইন্ডিয়ান ফ্ল্যাগশিপটা যাবে, তারপর আমরা আমেরিকাকে অ্যাটাক করব। ওইভাবে তো যুদ্ধ চলে না, মিনিটে মিনিটে পাল্টাচ্ছে। ঠিক আছে, একটু ম্যাচিওর্ড হন, ওসব ফেক নিউজে ভরসা রাখবেন না। তো আপনি এইভাবে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। আর সব থেকে আসল জায়গা ভারতবর্ষের জন্য কি, আপনারা আমাদের যে MEA, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিদেশ দপ্তর, তাদের ফেসবুক পেজ বা এক্স, যেটা পূর্বতন টুইটার, যেটা হোক ফলো করে রাখবেন, সব সময় আপডেট দিতে থাকে। PIB ইন্ডিয়া অন্যতম ঠিকঠাক একদম অথেন্টিক ইনফরমেশনের সূত্র। তারা কি জানাচ্ছে যে 24খানা ইন্ডিয়ান ফ্ল্যাগড ভেসেল এই মুহূর্তে অপারেটিং, একদম কারেন্ট সমুদ্রে রয়েছে, কাজ করছে ওই স্ট্রেট অফ হরমুজের আশেপাশে, এবং 92,700 মেট্রিক টন LPG আমাদের দেশে আসছে। ওই যেটা চ্যাট জিপিটিও আমাকে বলে দিয়েছিল, দেখুন শিবালিক আর নন্দা দেবী এই দুটো কেরিয়ারে মুন্দ্রা আর কান্ডলাতে 16 আর 17 মার্চ এরা ঢুকে যাচ্ছে। তো অনেক স্বস্তি, 92,700 মেট্রিক টন LPG আবার চলে আসছে। ঠিক আছে, নেক্সট আপনারা কি ফলো করবেন? তাহলে চ্যাট জিপিটি, গ্রক, এইসব AI প্ল্যাটফর্ম হলো। সেকেন্ড, PIB ইন্ডিয়া, MEA, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, থার্ড। ফোর্থ, সব থেকে ইম্পর্টেন্ট, PIB ফ্যাক্ট চেকড। এই যত ফেক নিউজ ছড়ানো হয়, আপনি যদি জাস্ট PIB ফ্যাক্ট চেককে পাঠিয়ে দেন যে এটা আমার হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে এসছে, এটা কি সত্যি না মিথ্যে, পুরো ভারত সরকারের অফিসাররা বসে আছে ওটা যাচাই করে বলে দেওয়ার জন্য। এবং আমাদের দুর্ভাগ্য কি জানেন, মাত্র 5,19,000 লোক এই পেজটাকে ফলো করে। হ্যাঁ, অনেকে হয়তো ওখান থেকে ইনফরমেশন জোগাড় করে ফলো করে না, আমি যেমন আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ফলো করে রেখেছি, তো আমার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে করিনি। তো 5,19,000 জন ফলো করে মানে আমি ধরলাম 20 লাখ লোক এখান থেকে 4 গুণ আরো ধরলাম ইনফরমেশন জোগাড় করে। এটা তো 100 কোটি লোকের হওয়া উচিত। ফেসবুকের মিম পেজে মিলিয়ন ফলোয়ার, এটা হচ্ছে আসল জ্ঞানের ভান্ডার, ফেক নিউজ আটকানোর অস্ত্র। মনে থাকবে আপনাদের, PIB ফ্যাক্ট চেক, ফেসবুক বা এক্স, যে কোনো একটা জায়গায় ফলো করে নিন। আমি এক্স থেকে ফলো করি জেনারেলি। ঠিক আছে, দেখুন অবস্থা, দেখুন আমি আপনাকে উদাহরণ দেখিয়ে দিচ্ছি। কিছু হ্যান্ডেল, সেই হ্যান্ডেলগুলো কারা আমি বলছি, সেই হ্যান্ডেলগুলো কি করেছে, তারা একটা ভিডিও ছেড়ে কালকে, এবার এটা তো প্রমাণ হয়ে গেছে যে ভারত তাহলে সেফ প্যাসেজ পেয়ে গেছে, তো ভারতের তো বদনাম করতে হবে, ভারতকে ছোট দেখাতে হবে। কি করা যায়, নতুন প্রপাগান্ডায় নেমে গেছে। একটা ভিডিও ছেড়েছে সোশ্যাল মিডিয়াতে, বলছে ইরান ভারতের অয়েল ট্যাঙ্কারের ওপর হেভি স্ট্রাইক করেছে। এই যে এটা হচ্ছে ভিডিও, এই ভিডিওটা ছেড়েছে, সব ভারতের অয়েল ট্যাঙ্কার একদম দুমড়ে মুচড়ে যাচ্ছে। তো PIB ফ্যাক্ট চেক কি করে, পুরো এরকম লিখে দেয়, দিস ক্লেম ইজ ফেক, দিস ভিডিও হ্যাজ বিন AI জেনারেটেড। AI শিখে ভালো কাজ কর, এই সব কাজ করে বেড়ায়। তো PIB ফ্যাক্ট চেক এরকম পুরো দিয়ে দেয়, AI দিয়ে বানানো হয়েছে এইটা, এই ক্লেম ইজ ফেক,
আর আপনাদের কোনো এই ধরনের, দেখুন আমরা তো ভোট দিয়েছি, ভোট দিলে আমাদের দায়িত্ব শেষ। একটা এত বড় দেশকে আমরা গঠন করছি, এবং এমন দেশ যার বাইরে এবং ভিতরে প্রচুর শত্রু। তো আমাদের খালি ভোট দিলে কি দায়িত্ব শেষ? আমাদের পার্টিসিপেটিং ডেমোক্রেসি তৈরি করতে হবে, যেখানে আমরা প্রত্যেকটা দিন আমাদের ডেমোক্রেসিতে পার্টিসিপেট করব। তার মানে ঝগড়া করা না, তার মানে দেশকে বেটার করার কাজে হেল্প করা। আমার দুদিন আগের ভিডিওতে অডিও কোয়ালিটি খুব খারাপ হয়েছিল, আপনারা কমেন্টে জানিয়েছিলেন বলেই তো আমি সঙ্গে সঙ্গে চেক করে দেখলাম, তাই তো দিয়ে মাইক টাইক চেঞ্জ করা হলো। লাস্টের দিন ভিডিও অডিও কোয়ালিটি ঠিক আছে, আজকেও অডিও কোয়ালিটি আপনারা ঠিকঠাকই পাবেন আশা করছি। তো জানাতে হবে তো, আপনারা আমার হেল্প করলেন, থ্যাংক ইউ। তো আপনারাও যদি এই ধরনের কোনো মিসলিডিং ইনফরমেশন পান বা দেখেন কেউ ইচ্ছে করে ছড়াচ্ছে, কিচ্ছু করতে হবে না, জাস্ট হোয়াটসঅ্যাপ করে দিন, ভারত সরকারের অফিসাররা বসে আছে, ইমেল করে দিন, যা আপনার ইচ্ছে, সঙ্গে সঙ্গে ফ্যাক্ট চেক করে সারা দেশবাসীকে ভারত সরকার জানিয়ে দেবে। আমাদের তো জানাতে হবে সরকারকে, না? এটা তো আমাদেরই দায়িত্ব। দিনে 2 মিনিট লাগবে, ওইটাই জাস্ট শেয়ার করে দিন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে রাখবেন পিআইবি ফ্যাক্ট চেক নামে। আমি প্রচুর সারাদিনে 10-12টা করে পাঠাতেই থাকি সেট করে, ওরা সঙ্গে সঙ্গে ওটাকে অ্যানালিসিস করে দেখে ঠিকঠাকভাবে দেশবাসীকে সচেতন করে দেবে। তো এই দায়িত্বটুকু আমাদের নিতে হবে। দিনে 2 মিনিট দিন না, ও তো ফরওয়ার্ড করাই কাজ খালি আপনার, ভুলভাল জিনিস ভুলভাল গ্রুপে ফরওয়ার্ড না করে সরকারি সংস্থায় ফরওয়ার্ড করা। তো নেক্সট জিনিস বলে দিলাম কি করে আপনি ঠিকঠাক ইনফরমেশন পাবেন। ফেক নিউজের ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে আপনাকে মূর্খের দুনিয়ায় আর থাকতে হবে না, আপনি আপলিফটেড হয়ে গেছেন, কারণ আপনি স্কিল বাংলার সদস্য। এবার দেখুন আর একটা ব্যাপারে আমি যাব, তার আগে বলি যে এই ফেক নিউজগুলো ছড়ানো হয় কেন। 4টে মূল কারণ। এক, প্রচুর পাকিস্তানি হ্যান্ডেল আছে যারা ভারতীয় নাম নিয়ে এরকম ফেক হ্যান্ডেল বানায়, টুইটারে, ইনস্টাতে, অন্য কোনো জায়গায় ফেসবুক পেজ বানায়। সেখান থেকে এই ধরনের ফেক ইনফরমেশন ছড়িয়ে যাতে ভারতবর্ষের মধ্যে অস্থিরতা তৈরি করা যায়, ভারতবাসীর মনের মধ্যে একটা সন্দেহ তৈরি করা যায়। তাদের উদ্দেশ্য তো বুঝলামই কেন করছে। সেকেন্ড, কিছু ভারতবর্ষের মধ্যে আছে দেশদ্রোহী মেটেরিয়াল, দেশদ্রোহী হ্যান্ডেল, এগুলোকে আমি বলি। এদের উদ্দেশ্য কি? ধরুন এ কংগ্রেস সমর্থক, এবার যেহেতু ভারত সরকারে এই মুহূর্তে বিজেপি ক্ষমতায় রয়েছে, ও যে কোনোভাবে প্রমাণ করবে যে বিজেপি অপদার্থ। এটা প্রমাণ করার জন্য নিজের দেশের সম্পর্কেই ভুল কথা প্রচার করবে, এবং অল টাইম মনে মনে প্রার্থনা করবে আমার দেশের খারাপ হোক, আমার দেশের খারাপ হোক, যাতে খারাপ হলেই বলতে পারে ওই দেখো বলেছিলাম না বিজেপি খারাপ। দেশদ্রোহী মেটেরিয়াল। একই রকম ভাবে ধরুন কোনো একটা রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আছে কয়েকটা রাজ্যে, এবার সেখানে একজন বিজেপি সমর্থক আছে, ও কিছুতেই কংগ্রেসকে চায় না। এবার ওর রাজ্যের সম্পর্কে ও একটা ভুল তথ্য, রাজ্যের অপমানজনক তথ্য ইচ্ছে করে প্রচার করছে, আর দিনরাত প্রার্থনা করছে আমার রাজ্যের খারাপ হোক, আমার রাজ্যের খারাপ হোক। তাহলে আমি বলতে পারবো ওই দেখো কংগ্রেস খারাপ। ওই বিজেপি সমর্থকও দেশদ্রোহী মেটেরিয়াল, যে নিজের দেশের খারাপ চায় খালি নিজের পার্টিকে বেটার প্রমাণ করার জন্য। তারা দেশদ্রোহী ছাড়া কি? এইসব এলিমেন্ট আমাদের দেশের মধ্যে আছে। এবার যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট এখন বিজেপি পার্টি লিড করছে, কাল অন্য কেউ করবে, তাই বলে দেশের ক্ষতি চাইব? তো যে কোনো প্রকারে পার্টির এজেন্ডা সাকসেসফুল করার জন্য দেখিয়ে দিচ্ছে এই দেখো আমাদের ডক্টর জয়শঙ্কর তো ফ্লপ। আরে বিজেপির নেতার প্রতি তোমার রাগ আছে বলে ভারতের বিদেশ মন্ত্রীর মানে ফেল করুক নেগোসিয়েশন, এটা তুমি প্রার্থনা করছো? এ কেমন, মানে এটুকু দেশপ্রেম আমাদের মনের মধ্যে থাকবে না? যে রাহুল গান্ধী লিড করুক কি নরেন্দ্র মোদী লিড করুক, ভারত এগোক, কি জানি মানে এরা কারা, কি মেন্টালিটি নিয়ে বেঁচে আছে এরা। ভারত তো এগিয়েই যাবে, আপনাদের কয়েকদিন পর সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, কারণ অল টাইম ভারতের ক্ষতি চাইছেন। ভারতের ক্ষতি হবে না, নিজেরাই মানসিক অসুস্থ হয়ে যাবেন। 3 নাম্বার, কেউ কেউ আছে প্যানিক। এরা ভারতবাসী, পাকিস্তানের লোক না, এরা দেশদ্রোহী নয়, দেশকে ভালোবাসে, সাধারণ আমার আপনার মতো মানুষ। এবার প্যানিক করে গিয়ে চারদিকে ছড়াতে শুরু করে দেয়। এই প্যানিক মেম্বার্সদের যে গ্রুপ, তার মধ্যে আমার বাবা আছেন,
কিছু একটা পেলেন, আরে চেক করো, সবার আগে আমাকে পাঠিয়ে দেবেন, আমার ভাইকে পাঠাবেন হোয়াটসঅ্যাপে, আমার স্ত্রীকে পাঠাবেন, দিয়ে আমরা আশ্বস্ত করি এমন কিচ্ছু হয়নি, এগুলো ভুলভাল লোকে এআই দিয়ে তৈরি করেছে। এবার কি করব, এই বয়সের যারা মানুষ তারা ফোন টোন চালাতে শিখেছে কয়েক বছর হলো, কষ্ট করে সেটাই শিখেছে। এবার তারা অত বোঝে না যে ফোনের মধ্যে যেটা আসছে সেটাও আবার মিথ্যে হতে পারে। আনন্দবাজার.com এর লোগো বসিয়ে একটা ডিপফেক্ট তৈরি করে বানিয়ে দিয়েছে, সে কি ভাবছে এই তো আনন্দবাজারেরই জিনিস, তার সাদা মনে কাদা নেই, তো প্যানিক করে মানুষ এই জিনিসটাকে আরো ছড়িয়ে দেয় চারদিকে। সে খারাপ চায়নি, বাট সে নিজে প্যানিক করে করে ফেলেছে। আর 4 নাম্বার, কিছু মানুষ আছেন যাদের তো আমরা চেঞ্জ করতেই পারবো না, যারা লিটারেসি পাননি, সেটা তাদের দোষ নন, সেটা আমাদেরই দেশের দোষ, সমাজের দোষ। আমরা নয় পড়াশোনা করার সুযোগ পেয়েছি, আমারই যদি জন্ম হতো, যে গ্রামে জন্ম হয়েছে সেখানে জন্ম না হয়ে যদি আরও কোনো জঙ্গলের ভিতর ভারতবর্ষের ছত্তিশগড়ের কোনো একটা গ্রামে আমার জন্ম হতো, আমি হয়তো পড়াশোনা করার সুযোগ পেতাম না। তখন আমি আর কি ফেক কি অরিজিনাল বুঝবো কি করে, যাচাই করব কি করে? তো আমি হয়তো সামান্য পড়তে শিখেছি কোনো রকমে, গোটা গোটা করে পড়তে পারি, তখন যেটাই আমার কাছে আসবে আমি ওটাকেই সত্যি মনে করে ছড়িয়ে দেব, সেটা তো এদের দোষ নয়, ঠিক আছে? এবং ওটা ওদের আমরা পাল্টাতেও পারবো না। আস্তে আস্তে যত দেশ এডুকেটেড হবে তত ফেক নিউজ কমবে, বাট এটা রাতারাতি হবে না। এই দু দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, থার্ড দলকে মানে আশ্বাস দেওয়া উচিত যে প্যানিক করো না, এটা এই ব্যাপার, এইভাবে চেক করতে হয়, সেখানে আস্তে আস্তে শিখতে পারবে। আর ফোর্থ দলকে এডুকেটেড করা উচিত, ফেক নিউজ এইভাবে ছড়াচ্ছে। তো আশা করি আমি আপনাদের মধ্যে যারা থার্ড ক্যাটাগরির ছিলেন, স্কিল বাংলায় দেশদ্রোহী কেউ থাকবে না, তাদেরকে আমি শিখিয়ে দিয়েছি কি করে ফ্যাক্ট চেক করতে হয়, বাকি কাজ এবার আপনারা করে নেবেন, অরিজিনাল ইনফরমেশন চারিদিকে পাঠাবেন, তাই তো? আচ্ছা, লাস্ট, তারপর আমি ঢুকবো যে এই মুহূর্তে যুদ্ধের কি আপডেট। সেইটা হচ্ছে আপনারা যারা বিভিন্ন দেশের বড় বড় পোস্টে আছে সেই সব মানুষগুলোর ডিরেক্ট পোস্ট ফলো করবেন। কিরকম? সৈয়দ আব্বাস আরাকচি, কে ইনি? মুখস্থ হয়ে গেছে নিশ্চয়ই এই কয়দিনে স্কিল বাংলা দেখে, ইরানের বিদেশ মন্ত্রী। উনি একটা পোস্ট করেছেন এক্সে, আমি ডিরেক্ট ওনাকে ফলো করি। আজকের দিনে আপনি এখানে বসে ইরানের বিদেশ মন্ত্রীর কথা নিজে ডিরেক্ট জানতে পারবেন, আপনি কেন হোয়াটসঅ্যাপের উপর ভরসা করবেন? কদিন আগে ফেক নিউজ ছড়ানো শুরু হয়েছিল, আমেরিকা পারমিশন দিয়েছে ভারতকে, তাই ভারত তেল কিনতে পারছে। আমেরিকা তো নিজের সম্মান বাঁচাতে বলবেই, তাই বলে ভারতীয় হয়ে তুমি ওটাই বিশ্বাস করবে? ভারতের অফিসাররা ক্লিয়ার জানালো যে পারমিশনের কোনো ব্যাপার নেই, আমরা আমাদের মতো ডিল করে নিয়েছি। কিন্তু কে শোনে কার কথা? দেশদ্রোহী মেটেরিয়াল আছে, না না ওই তো ভারত তো পারমিশন নিয়েছে আমেরিকার থেকে। এবার একদম বেস্ট দিয়েছেন ইনি, ইরানের বিদেশমন্ত্রী। কি বলছেন? ইরানের বিদেশমন্ত্রী বলছেন যে আমেরিকা মাসের পর মাস কাটালো ইন্ডিয়াকে বুলি করার জন্য যে রাশিয়া থেকে তেল কেনা যাবে না। সারা পৃথিবী দেখলো, ইন্ডিয়া শুনলো না আমেরিকার কথা, তো আমেরিকার সম্মান নষ্ট হলো। সেকেন্ড ফেজে আমেরিকা যখন ঘোষণা করলো যে আমরা এফটিএ করছি, ইন্ডিয়া কথা দিয়েছে আর তেল কিনবে না, তারপরেও ইন্ডিয়া তেল কেনা একই রকম ভাবে চালিয়ে গেল। আবার আমেরিকার সম্মান নষ্ট হলো যে ভাই এরা ইন্ডিয়ার সঙ্গে এফটিএও করে ফেললো, ইন্ডিয়া তাও বন্ধ করলো না। থার্ড ফেজে এইবার ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হবার 2 সপ্তাহের মধ্যে হোয়াইট হাউস মানে আমেরিকা ইজ নাও বেগিং, মানুষের হাতে পায়ে ধরছে, ভিক্ষা করছে দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর কাছে ইনক্লুডিং ইন্ডিয়া, ভারতের কাছেও, টু বাই রাশিয়ান ক্রুড, যে ভাই প্লিজ রাশিয়া থেকে কিনে নাও। মানে কেন আমেরিকা কেন সবাইকে রিকোয়েস্ট করছে রাশিয়া থেকে তেল গ্যাস কেনার জন্য? সারা পৃথিবীতে তো তেল গ্যাসের দাম বাড়ছে, সব দেশ চাপ দিচ্ছে আমেরিকাকে, আমেরিকা ওদের বলছে ভাই ভাই প্লিজ এখন আমরা ইরানে কিছু করতে পারবো না, প্লিজ রাশিয়া থেকে একটু কেনো। কোনো দেশ বলছে না না আমি রাশিয়া থেকে কিনবো কি করে, রাশিয়াতে অনেক দূর, ওই প্লিজ 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 রাশিয়া থেকে কিনে নাও, একটু ম্যানেজ করো রাশিয়া থেকে কিনে। তো এই 2 দিন আগে বলছিল আমরা ইন্ডিয়াকে পারমিশন দিয়েছি, ঠিক আছে, পারমিশন দেওয়া তো দূরের কথা, ইন্ডিয়ার তো নিজের ডিসিশন নিজেই নেয়, বাকি দেশগুলোকে রিকোয়েস্ট করছে। তো আপনি অথেন্টিক
সেরা সেরা পোস্টে বসে থাকা মানুষদের কথা শুনবেন, তবে তো আপনি অথেন্টিক ইনফরমেশন পাবেন, তাই না? এবং এই যুদ্ধে মনে হয় সারা পৃথিবী ভুগছে, আমেরিকা ভুগছে, ইরান ভুগছে, মিডল ইস্ট ভুগছে, ভারত চীনও ভুগছে। আমাদের এখানেও তো গ্যাসের সমস্যায় কম ভুগছি আমরা। লাভ মনে হয় খালি রাশিয়ার হচ্ছে, দিনে $150 মিলিয়ন এক্সট্রা কামাচ্ছে, $150 মিলিয়ন তেল আর গ্যাস বেচে। তাহলে সারা পৃথিবীকে এতদিন বলল রাশিয়ার অর্থনীতি আমরা ভেঙে দেবো, রাশিয়া যাতে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে না পারে ওদের থেকে তেল গ্যাস কিনো না। এমন ট্র্যাপে আমেরিকা পড়লো, সারা পৃথিবী রাশিয়ার থেকে কিনছে, আমেরিকাও সাপোর্ট করছে। রাশিয়ার এমন অর্থনৈতিক শ্রীবৃদ্ধি হয়ে যাবে এই কয়েক দিনে বা সপ্তাহে, রাশিয়া আবার 5 বছর মানে পুরো আমেরিকা, ইউরোপ, ইউক্রেনকে নাচিয়ে বেড়াতে পারবে। তো আমেরিকা এইরকম ট্র্যাপে এই মুহূর্তে। যাই হোক, তাহলে আশা করি এই অবধি আপনাদের কাছে ক্লিয়ার হলো যে এই মুহূর্তে যুদ্ধের মানে এই মুহূর্তে ফেক নিউজ এবং হরমুজ স্ট্রেট এই দুটো ব্যাপার। থার্ড ব্যাপারে চলে আসি, যুদ্ধের আপডেট কি ভয়ঙ্কর 15তম দিনে। সেটা হচ্ছে, তার আগে যুদ্ধের আপডেটের আগে দুটো কথা আপনাকে বলে নি। পিট হেগসেট, যিনি আমেরিকার সেক্রেটারি অফ ওয়ার, সেক্রেটারি অফ ডিফেন্স আগে বলা হতো, আল জাজিরা এটা ভুল লিখেছে, এখন ওরা সেক্রেটারি অফ ওয়ার বলে, যুদ্ধ মন্ত্রক, এখন ওরা আর প্রতিরক্ষা মন্ত্রক বলে না। তো পিট হেগসেট মানে ধরে নিন ওদের রাজনাথ সিং, ওদের প্রতিরক্ষা মন্ত্রী, তিনি বলেছেন যে আমরা জানি মোস্তফা খামেনেই আহত, যেটা মনে হয় 2-3 দিন আগে আমরা এই চ্যানেলে আলোচনা করছিলাম। সেকেন্ড ইনফরমেশন, আমরা এটাও আলোচনা করছিলাম না যে মোস্তফা খামেনেই বাইরে আসুক, এটা ইসরায়েল এবং আমেরিকা খুব করে চায় ওকে ট্র্যাক করার জন্য। ও বাইরে আসছে না পাবলিক অ্যাপিয়ারেন্সে। তো আমেরিকা কি করেছে, বলেছে $10 মিলিয়ন টাকা রিওয়ার্ড দেব কেউ যদি খামেনেইয়ের সম্পর্কে কোনো ইনফরমেশন দিতে পারে। তো ইনফরমেশন ওদের প্রচণ্ড দরকার। এবং 3 নাম্বার যে মেন যুদ্ধের ব্যাপারটা, সেটা হচ্ছে আমেরিকা খার্গ আইল্যান্ডের ওপর অ্যাটাক করে দিয়েছে, পাল্টা ইরান ফুজিরা আইল্যান্ডের ওপর অ্যাটাক করতে শুরু করেছে, এবং সারা পৃথিবীতে অয়েল ইনফ্রাস্ট্রাকচার, অয়েল লজিস্টিক্স ধরে নিন পুরো শেষ হবার দিকে চলে গেছে। সেটাই আসছি। এবার আবার বাংলাদেশের অবুঝ ভাই বোনদের জন্য 2-4 কথা। স্যার এই তো আপনি একদিন বলেন ইরান জিতছে, একদিন বলেন আমেরিকা জিতছে। আরে আমি কি বলি, যেটা ঘটে, জিও পলিটিক্স এবং ওয়ার অল টাইম ইভলভিং ইন নেচার, মানে প্রত্যেক মুহূর্তে পাল্টাচ্ছে। এবার তাহলে স্যার ওই যে আমেরিকার জেতার চান্স বেশি বলেছিলেন, আপনারা ক্রিকেট খেলা দেখেন, ক্রিকেট খেলায় সব সময় দেখবেন হটস্টারে দেখলে একটা পার্সেন্টেজ দেখায় যে এই মুহূর্তে 2 দলের মধ্যে কাদের জেতার সম্ভাবনা বেশি। হয়তো ভারত অস্ট্রেলিয়া ম্যাচ হচ্ছে, আপনি শুরুতে দেখলেন অস্ট্রেলিয়ার জেতার সম্ভাবনা 87%, কারণ 2 ওভারে ভারতের 3 উইকেট পড়ে গেছে, হতে পারে। এইবার 2 ঘন্টা পরই দেখবেন যে ভারতের 4th আর 5th উইকেট এমন পেটান পিটিয়েছে, 400-র কাছে হয়তো রান তুলে নিয়েছে। এবার দেখাচ্ছে যে ভারতের জেতার সম্ভাবনা 90%। কি হলো, এ তো ভুল কথা বলছে, এই 2 ঘন্টা আগে বললো 87%। আরে খেলার নিয়মই তো তাই, যে অল টাইম ইভলভ হবে, আপডেট হবে, এবং কন্ডিশনের ওপর ডিপেন্ড করে অ্যাজিউম করা হবে কাদের জয়ের সম্ভাবনা কতটা, তাই না? এটুকু বোঝার জন্য কি শিক্ষা লাগে বলুন তো, কি মুশকিল। তো আমি ওই ইন্ডিয়া জিম্বাবুয়ের খেলার উদাহরণ দিয়েই বলছিলাম আর কি। তো কেন আমরা আমেরিকাকে এগিয়ে রাখছি এই যুদ্ধে প্রথম থেকে এখনো? ইউএস এর পাওয়ারের জন্য। ইউএস পাওয়ারের কাছে কে টিকবে আপনি বলুন তো? গোটা ইরান ধ্বংস করছে আমেরিকা, এবং ইরান ধ্বংস করছে আমেরিকার মিডল ইস্টের বেস। আমেরিকাকে কিছু করতে পারছে না ইরান, আমেরিকার টাকা যাচ্ছে, আলটিমেটলি পুরো মুসলিম দুনিয়া ছারখার হয়ে যাচ্ছে। ইরান ধ্বংস হচ্ছে, আর ইরান ধ্বংস করছে বাকি গালফ কান্ট্রিগুলোকে, আরব, কাতার, কুয়েত, ওমান। আমেরিকার কিছুই হচ্ছে না টাকা যাওয়া ছাড়া, তাই না? এইবার খার্গ আইল্যান্ড আমরা বুঝে নেব, তাহলেই আজকের মতো শেষ। সেটা হচ্ছে আমেরিকা অলরেডি বম্বিং করে দিয়েছে একটা ছোট্ট আইল্যান্ডের ওপর, এবং এই আইল্যান্ড বা দ্বীপের পুরো মিলিটারি হেলিপ্যাড ট্যাড যা ছিল, ওয়াচ টাওয়ার, রাডার সব শেষ করে দিয়েছে। কিন্তু এই দ্বীপের যে অয়েল ইনফ্রাস্ট্রাকচার ছিল সেটা ইচ্ছে করে আমেরিকা ওই জায়গাগুলোর ওপর বোম ফেলেনি। এটা বোঝানোর জন্য, সিগন্যালিংয়ের জন্য, যে তোমার দ্বীপে যেরকম বোম ফেলেছি, মিলিটারি সেট আপ শেষ করে দিয়েছি,
অয়েল ইনফ্রাস্ট্রাকচার শেষ করতেও আমার 2 মিনিট লাগবে, করলাম না। স্ট্রেট অফ হরমুজ খুলে দাও যাতে সারা পৃথিবীতে অয়েল ফ্লো, গ্যাস ফ্লো ঠিক থাকে। যদি না খোলো, এবার তোমার অয়েল ইনফ্রাস্ট্রাকচারে আমরা বম্বিং করব। এবার কেন এই স্ট্র্যাটেজিক লোকেশানে আমেরিকা বম্বিং করছে বুঝুন। ইরানে এই যে ডটগুলো এবং গোল্লাগুলো রয়েছে, এগুলো হচ্ছে তৈল ক্ষেত্র এবং তৈল টার্মিনাল, এগুলো তেলের ক্ষেত্র। আর এই যে কোস্টাল লাইন ধরে ডটগুলো দেখছেন, এই ডটগুলো হচ্ছে তেলের টার্মিনাল। টার্মিনাল মানে এই যে তেলের ক্ষেত্র, এখান থেকে তেল ধরুন ভারত নেবে, ইরানের তেল এখন চীন নেয় মেনলি, তো চীন এখান থেকে নেবে কি করে? এটা তো ল্যান্ড, মাটি, এইটা সমুদ্র, এইটা হচ্ছে সেই স্ট্রেট অফ হরমুজ, তো এখানে তো জাহাজ ঢুকতে পারবে না। তো পাইপ লাইনে করে, এইটা হচ্ছে এদের সব থেকে ইম্পর্টেন্ট দ্বীপ। ইরানের যা তেল তার 90% এই দ্বীপটা থেকে পাস হয়। পাইপ লাইন করে সব জায়গা থেকে তেল আসে এই দ্বীপটায়, ঠিক আছে? এতটা মাটি, তারপরে এই দ্বীপটা জাস্ট ইরান দেশ থেকে, ইরানেরই কন্ট্রোলে 24 কিলোমিটার দূরে মোটামুটি, যদি খুব ভুল না বলি আমি, ওরকমই হবে। তো বাকিটা ওই সমুদ্রের নিচ দিয়েই পাইপ লাইন আছে। এই দ্বীপে পাইপে করে এসে পুরো তেলটা জমা হলো, এটা বলে অয়েল টার্মিনাল। এইবার এই দ্বীপের এখানে সমস্ত জাহাজগুলো আসে, এসে এখান থেকে তেল নিয়ে গালফ দিয়ে, তারপর স্ট্রেট অফ হরমুজ দিয়ে বেরিয়ে যায়। তো এই দ্বীপটায় আমেরিকা বম্বিং করেছে, মিলিটারি যা কিছু ছিল শেষ করে দিয়েছে, অয়েল মানে যেখানে স্টোর আছে সেখানে ফেলেনি বম। সিগন্যালিং যে কালকের মধ্যে স্ট্রেট অফ হরমুজ না খুললে পরশু আমি এখানে অ্যাটাক করব। এইবার আপনি বলবেন স্যার এই একটা দ্বীপে 90% ইরান এখান দিয়ে বিজনেস চালায় কেন? ইরান কি বোকা? এই এখানে এখানে এইগুলোতে তো ইরান করতে পারে। তার কারণ আছে। তার কারণ হচ্ছে মেনলি এই যে ইরানের 90% অয়েল এখান দিয়ে যায়, তার কারণ হচ্ছে এই দ্বীপে না লং জেটি আছে, এবং বিশাল বড় যে ট্যাঙ্কারগুলো, 85 মিলিয়ন গ্যালন তেল পর্যন্ত নিয়ে যেতে পারে, সেই ট্যাঙ্কারগুলোর জন্য তো লং জেটি দরকার, যে জেটির পাশে এসে ট্যাঙ্কারগুলো দাঁড়াবে। অন্য দ্বীপে নেই এটা, বা ইরানের অন্য জায়গায় এটা সম্ভব নয়, এইটা এই দ্বীপে আছে। আপনি বলবেন স্যার কেন সম্ভব নয়? এই যে ইরানের ল্যান্ড এরিয়া রয়েছে, এইখানে জেটি বানানো যায় না? নিশ্চয়ই জেটি বানানো যায়, সেখানে অন্য সমস্যা আছে। সমস্যা হচ্ছে সেইখানে ডিপ ওয়াটার নেই, সোয়ালোয়ার কোস্ট আছে, মানে এইখানে জলের গভীরতাটা মারাত্মক বেশি। বিশাল বড় ট্যাঙ্কার মানে ওর নিচের দিকটাও তো বিশাল ডিপ, মাটিতে ঠেকে গেলে তো হবে না। এইখানে এসে ট্যাঙ্কারগুলো দাঁড়াতে পারে। এই বাকি যে জায়গাগুলো আছে না, এই কোনো জায়গাতে ট্যাঙ্কারগুলোর জন্য যে ডিপ ওয়াটার দরকার, অতটা ডিপ নেই, মাটিতে ঠেকে যাবে। যার ফলে ইরানও বাধ্য এই দ্বীপটা থেকেই পুরো জিনিসপত্র সামলাতে। বোঝা গেল? আর ওই দ্বীপটা এমন স্ট্র্যাটেজিক লোকেশন, এটা শেষ মানে ইরানের পুরো টাকা শেষ। আর ইরান কি করবে? ও তো মানে চীন মেন এদের তেল কেনে, বাকি পৃথিবী থেকে তো আমেরিকা স্যাংশন লাগিয়ে রেখে দিয়েছে, ইরানের তেল কেনা যাবে না। এইবার এই দ্বীপ যদি ধ্বংস হয়ে যায় না, তাহলে পুরো রেভিনিউ সোর্স ধ্বংস হয়ে যাবে ইরানের, আর ইরানের কাছে টাকাই থাকবে না। এবং যেটা হবে সেটা হচ্ছে ইকোনমিক লাইফলাইন যেই শেষ হয়ে যাবে ইরানের যুদ্ধ চালানোর মতো ক্ষমতা থাকবে না। এবং আমেরিকা আরও দুটো জিনিস করতে পারে, সেটা হচ্ছে 5000 মেরিনস, ধরে নিন আপনি নেভিসিল কমান্ডো, আমেরিকা পাঠাতে শুরু করে দিয়েছে। জাপানে অনেক ছিল, আমেরিকাতে বিভিন্ন জায়গায় তারা স্টেশনড হয়েছিল, সবাই ইরানের দিকে আসছে। মনে করা হচ্ছে এই দ্বীপটাকে দখল করে নেবে আমেরিকা, দখল করে পুরো ইরানের অয়েল এক্সপোর্ট তো চোখ করে দেবে, মানে এই দ্বীপের মধ্যে পুরো সেনা নেমে যাবে গ্রাউন্ড, এখনো তো গ্রাউন্ডে নামেনি, এবং এই দ্বীপটা থেকে মেনল্যান্ড ইরানে অ্যাটাক করতে শুরু করে দেবে। কারণ একদম ইরানের পাশে ঘাঁটি গেড়ে বসে গেল ওরা ওইখান থেকে, এবং অ্যাটাকগুলো করতে শুরু করবে। তো এইটা মনে করা হচ্ছে। এবং যেটা বললাম ইউএসএস ট্রিপলি, এটা আসতে শুরু করে দিয়েছে ইরানের দিকে। 1600 মেরিনস এই একটার মধ্যে থাকবে, হেলিকপ্টার আছে, টিল্ট রোটর এয়ারক্রাফট আছে, এমন বিশাল বড় এটা একটা অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ এটা।
এবং এর মধ্যেই ফাইটার জেট আছে, F-35B ল্যান্ডিং ক্রাফট আছে, আর্মার্ড ভেহিকেল আছে, একটা চলন্ত যুদ্ধক্ষেত্র বলা যায়, যেটা থেকে যে কোনোভাবে অ্যাটাক করতে পারবে আমেরিকা ইরানকে, সেইটা ইরানের পাশে আমেরিকা নিয়ে আসছে। এবং ইরানের তরফ থেকে পাল্টা ইরান কি বসে আছে চুপ করে? একদমই না। ইরান পাল্টা কি করলো? আমেরিকাকে তো কিছু করতে পারছে না ইরান। আমেরিকার অ্যালাই ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, সেই আরব এমিরেটসের যে একটা মেজর টার্মিনাল, অয়েল টার্মিনাল, যার নাম ফুজাইরা পোর্ট, ফুজাইরা পোর্ট বন্দর অয়েল টার্মিনাল, এই অয়েল টার্মিনাল থেকেই ইউএই থেকে সব তেল গ্যাস ভারত চীন পৃথিবীর কোন না কোন জায়গায় যায়, ওখানে ইরান পুরো বম্বিং করে দিয়েছে, স্ট্রাইক করে দিয়েছে, যে আমাদের তেলের মেন জায়গায় তুমি বম্বিং করে ভয় দেখাচ্ছ যে করবে পরের দিন তেলগুলোকে ধ্বংস, আজকে মিলিটারি ধ্বংস করেছো, তার আগে আমি তোমার বন্ধুর তেলের টার্মিনাল দিলাম। তো এই রকম মারাত্মক অবস্থায় এই মুহূর্তে যুদ্ধের মানে সিচুয়েশন দাঁড়িয়ে সারা পৃথিবীতে তেল গ্যাসের সংকট বাড়তে চলেছে আজকের এই মুহূর্তের অবস্থা অনুযায়ী। কাল যদি থেমে যায়, সঙ্গে সঙ্গে বড় অবস্থা নর্মাল হতে শুরু করে দেবে। ঠিক আছে, তো আমি আবারও আপনাদের এটুকু অ্যাসিওর করব, যারা স্কিল বাংলা চ্যানেলের সঙ্গে জুড়ে আছেন, অথেন্টিক ইনফরমেশন দেওয়া আমার দায়িত্ব। শুধু ইনফরমেশন না, অ্যানালিসিস, সম্ভাব্য লজিক্যালি কোন দিকে যেতে পারে এবং ভারতের পার্সপেক্টিভ কি, যে ভারতের কি ক্ষতি বা কি লাভ হতে পারে পৃথিবীর যে কোনো জায়গা থেকে। ভারতবাসী হিসেবে এটাই আমাদের কাজ না? এবং এই ব্যাটেল আমার চলতে থাকবে, যুদ্ধই বটে। কতবার বাংলাদেশি বিভিন্ন জায়গা থেকে স্ট্রাইক পড়েছে চ্যানেলে, চ্যানেল বন্ধ হয়ে গেছে, কত ভিডিওতে স্ট্রাইক আসে, কিন্তু আমি আমার যুদ্ধ চালিয়ে যাই, কারণ আমার সঙ্গে আমার যুদ্ধে আপনারাও থাকেন। আপনারা যেই প্রচুর নতুন মানুষ সাবস্ক্রাইব করেন এই চ্যানেলকে, আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক করেন, এর ফলে ইউটিউবের কাছে একটা বার্তা পৌঁছায় যে এই চ্যানেলটা ভালো চ্যানেল। ইউটিউব কি করে বুঝবে? ওরা লাইক দেখে, প্রত্যেকটা ভিডিওতে কত লাইক, ওরা সাবস্ক্রাইবার দেখে যে নতুন কত সাবস্ক্রাইব হচ্ছে চ্যানেলে। এবং আমাদের চ্যানেলে আপনাদের দয়ায়, আপনাদের আশীর্বাদে, আপনাদের সহযোগিতায় প্রত্যেকটা ভিডিওতে যথেষ্ট লাইক থাকে এবং সাবস্ক্রাইবার চ্যানেলের বাড়তেই থাকে। তার ফলে এই দেশদ্রোহী এলিমেন্ট, বাংলাদেশি পাকিস্তান প্রেমী এলিমেন্ট, এদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারছি। আশা করি আপনাদের সহযোগিতায় পারবো। ভালো থাকবেন প্রত্যেকে।